দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলা, আইআরজিসির পাল্টা আঘাত, কুয়েত ও বাহরাইনে ৮ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি। চুক্তির একদিন পরই লেবাননে ইসরায়েলের হামলা, দক্ষিণাঞ্চল দখলে নেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর, যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, পাল্টা আঘাতের হুঁশিয়ারি। ভেনেজুয়েলায় ভূমিকম্পে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নিহত প্রায় ১৫০০, উদ্ধার কাজে ধীরগতির অভিযোগ, ধ্বংসস্তূপে মানুষের আর্তনাদ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। সেন্টকম জানায়, আমেরিকার যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর ভেতর ও কাছাকাছি স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে শনিবারের এই হামলা আরও তীব্র লড়াইয়ের পূর্বাভাস হতে পারে। এদিকে চুক্তির যে কোনো লঙ্ঘনের জবাব দ্রুত ও চূড়ান্ত হবে জানিয়ে ওয়াশিংটনকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা, ফলে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, সবশেষ এই হামলাগুলো কমান্ডার ইন চিফের নির্দেশে চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের অব্যাহত আগ্রাসনের সরাসরি জবাবে সেন্টকম শনিবার এই হামলা চালিয়েছে। আমেরিকার সামরিক বিমান ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুদের স্থান এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে দক্ষিণ ইরানের শিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কেশম দ্বীপেও হামলা হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলা শুরুর 2 ঘন্টারও কম সময়ের মধ্যে ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে শনিবারের এই হামলা আরও তীব্র লড়াইয়ের পূর্বাভাস হতে পারে। তিনি বারবার যুদ্ধবিরতির স্মারকলিপি লঙ্ঘনের জন্য ইরানের সমালোচনা করে বলেন, খুব সম্ভবত তারা কখনোই শিখবে না। এমন এক সময় আসতে পারে যখন ওয়াশিংটন আর যুক্তিসঙ্গত থাকতে পারবে না। যে কাজটি খুব সফলভাবে শুরু করা হয়েছিল তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হবে আমেরিকা, আর যদি তা হয় তাহলে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে আমেরিকার হামলার পর সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, আমেরিকা ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। এক্সপার্টরাই জানান, আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একই সাথে হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে পঞ্চম অনুচ্ছেদও লঙ্ঘন করেছে। এছাড়া ওয়াশিংটনের হামলার জবাবে আইআরজিসি বলছে, অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা তেহরানের হাতে রয়েছে। এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক করে আইআরজিসি আরও জানায়, যে কোনো অজুহাতে যে কোনো সম্ভাব্য শত্রু আগ্রাসনের বিধ্বংসী জবাব দেয়া হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমেরিকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এর তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাহরাইন। ইরানকে উড়িয়ে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর কুয়েত এবং বাহরাইনের আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত আমেরিকার নৌবাহিনীর ৫ম বহরের ঘাঁটিতে ইরানের এ হামলায় ৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে দাবি আরজিসির। আমেরিকার হামলার জবাব দিতেই তাদের এ পদক্ষেপ বলে জানানো হয়। তেহরান বলছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের উপরই থাকবে। এই নিয়ম লঙ্ঘন করলে তার চড়া মূল্য দিতে হবে। হামলার বিষয়টি নিশ্চিত করে আমেরিকার এক কর্মকর্তা জানান, বাহরাইন এবং কুয়েত সহ প্রতিবেশী দেশগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এদিকে ইরানের হামলাকে বিপজ্জনক এবং আগ্রাসী উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে যেতে অনুরোধ জানানো হয়। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তেহরান। সেই সাথে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাহরাইন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের একদিন পরই লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে আমেরিকার মধ্যস্থতায় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এ চুক্তিকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, এই চুক্তি তাদের দক্ষিণ লেবানন দখলের অধিকার দিয়েছে। ওয়াশিংটনে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ২৪ ঘণ্টা পার না হতেই দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের হত্যার দাবি করেছে তেল আবিব। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর একটি আস্তানা ও রকেট লঞ্চার ধ্বংস করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালিয়েছে এবং একটি রকেট লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে। চুক্তি বহাল থাকার পরও লেবাননে ইসরায়েলের এই হামলাকে নৃশংস ও যুদ্ধবিরতি চুক্তির লজ্জাজনক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরান। এই হামলা পাল্টা হামলার কারণে ইরান ও আমেরিকার মধ্যে হওয়া শান্তি চুক্তিও এখন ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধবিরতি চুক্তিকে অবমাননাকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। শনিবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম এক কড়া প্রতিক্রিয়ায় একথা বলেন। এ চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের বিসর্জন হিসেবে দেখছে গোষ্ঠীটি। নাইম কাশেম সতর্ক করে বলেন, এই চুক্তির সুযোগ নিয়ে ইসরায়েল দক্ষিণ লেবাননের জমি দখল করে নিতে পারে। এর পরিবর্তে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের দাবি জানান তিনি। জবাবে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। কিন্তু লেবাননের সাথে ইসরায়েলের চুক্তিকে ঐতিহাসিক অর্জন হিসেবে ইসরায়েলের জনগণের সামনে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সমঝোতা ইসরায়েলকে দক্ষিণ লেবানন দখলের অধিকার দিয়েছে। হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন ছাড়বে না বলে জানান তিনি। লেবানন ইসরায়েল চুক্তি ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বিশাল ধাক্কা। এই সমঝোতার অধীনে আমেরিকা এবং লেবানন আমাদের নিরাপত্তার প্রয়োজনে যতদিন দরকার ততদিন লেবাননের ভেতরে ইসরায়েলের এই নিরাপত্তা অঞ্চল বজায় রাখার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। হিজবুল্লাহ সহ বাকি সব সন্ত্রাসী সংগঠনকে সম্পূর্ণ নিরস্ত্র না করা এবং লেবানন থেকে ইসরায়েলের ওপর সব ধরনের হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়ব না। এছাড়া ফিলিস্তিন ও ইসরায়েলকে নিয়ে দ্বিরাষ্ট্র নীতি প্রত্যাখ্যানও করেছেন নেতানিয়াহু। ভূমধ্যসাগর এবং জর্ডান নদীর মধ্যবর্তী ভূখণ্ডে দুটি স্বাধীন রাষ্ট্র হতে পারে না বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভয়াবহ ভূমিকম্পের পঞ্চম দিনে এখন পর্যন্ত প্রায় ১৫০০ মানুষের মৃত্যু নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩৫০০। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুরোদমে চলছে উদ্ধার কাজ। এরই মধ্যে ২০টি দেশ থেকে ২০০০-এর বেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছে। এদিকে দেশটির লা গুয়েরা অঞ্চলে উদ্ধার কাজে তৎপরতা বাড়াতে আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
জীবনের স্পন্দন এখানে ঘড়ির কাঁটায় বন্দী। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে সময়ের সাথে যুদ্ধ করছে উদ্ধারকর্মীরা। ভবন ধসে চাপা পড়া জীবনের দাম হিসেব হচ্ছে মিনিটে কিংবা সেকেন্ডে। 1 মিনিটের ব্যবধানেই হারাতে পারে প্রাণ, আবার বেঁচেও ফিরতে পারে কেউ। এরই মধ্যে বদ্ধপরিকর উদ্ধারকারীরা রড সিমেন্টের পাহাড়ে চাপা পড়া মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসছে প্রাণ। শনিবার এই স্তূপ খুঁড়ে এক মা ও তার 9 মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে আমেরিকার একটি উদ্ধারকারী দল। একই দিনে 6 ঘন্টা উদ্ধার অভিযানের পর 11 বছর বয়সী ছেলেকে উদ্ধার করেছে কলম্বিয়ার আরেকটি দল। আর এল সালভাদরের দলটি একের পর এক দেয়াল ভেঙে 15 বছর বয়সী এক কিশোরী ও তার কুকুরকে উদ্ধার করেছে। এছাড়া প্রায় 3 দিন ধরে আটকে থাকা 80 বছরের বৃদ্ধাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি দল। এরই মধ্যে দেশটির রাজধানী কারাকাসের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে চালু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। এতে করে সেখানে আরও বেশি আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে পারবে। এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লাগুয়েরা। সহায়তা পৌঁছাতে দেরি ও ভারী মেশিনের অভাবে উদ্ধার কাজে অগ্রগতি হচ্ছে না। সেখানে নিখোঁজদের স্বজনরা তাই ভারী মেশিনের জন্য আবেদন জানিয়েছে। আমাদের এখানে ভারী মেশিনের অভাব রয়েছে। অনেক উদ্ধারকর্মীরা এসেছেন, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। তবে ধ্বংসস্তূপের অনেক কিছুই হাত দিয়ে সরানো অসম্ভব। আমাদের ভারী মেশিন লাগবেই। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইউরোপ জুড়ে বইছে তীব্র দাবদাহ, আর এই গরমে বিপাকে পড়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করা চিলেকোঠার বাসিন্দারা। মাত্র 9 বর্গমিটারের একটি ঘরে গরমে টিকে থাকার লড়াই করছেন ইউলিস জাচারি নামের এক তরুণ। প্যারিসের তাপমাত্রা এখন 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গরমে যেন পড়ছে পুরো শহর। আর এই তীব্র গরমে নিজের ঘরেই কার্যত বন্দী হয়ে পড়েছেন 21 বছর বয়সী সুইস আমেরিকান তরুণ ইউলিস জাচারি। প্যারিসের একটি ভবনের 7 তলায় মাত্র 9 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি ছাদের ঘরে থাকেন তিনি। জিঙ্কের তৈরি ছাদের নিচের এই ঘরটি এখন পরিণত হয়েছে একটি ওভেনে। সত্যি বলতে টিকে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। জানলা খুলে ফ্যান ছেড়েও কোনো লাভ হচ্ছে না। ঘুমানোর আগে গোসল করছি, শরীর ঠান্ডা রাখতে ভেজা তোয়ালে গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। গরমে শরীর যখন ক্লান্ত থাকে তখন কোনো কাজে মন দেয়া যায় না, অফিসেও মনোযোগ দিতে পারছি না। এই ঘরগুলো মূলত শীতের দিনে গরম ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের এই সময়ে এগুলোই এখন বিস্ফোরা। গরম থেকে বাঁচতে ইউলিস তার বিছানাটা জানালার একদম কাছে নিয়ে এসেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ার ট্রিক্স দেখে জানালায় ফয়েল পেপারও লাগিয়েছেন, যেন রোদ প্রতিফলিত হয়ে ফিরে যায়। আমি দুবাইতে বড় হয়েছি, ওয়াশিংটনেও থেকেছি। ওসব জায়গায় সব ভবনে এসি থাকে, কিন্তু প্যারিস এই 40 ডিগ্রি তাপমাত্রার জন্য মোটেও প্রস্তুত নয়। এখানে টিকে থাকাই দায়। ঘরের ভেতরে টিকতে না পেরে এসি থাকা ফাস্টফুডের দোকানগুলোতে ছুটে বেড়াচ্ছেন ইউলিস। একটু স্বস্তি পেতে অনেকেই আবার ঝাঁপ দিচ্ছেন শহরের সেন্ট মার্টিন ক্যানালের ঠান্ডা পানিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা সামলাতে প্যারিসের মতো শহরগুলোতে আরও বেশি গাছপালা রোপণ ও জলাশয় তৈরি করতে হবে। আপাতত আরও কিছু ফয়েল পেপার কিনে ঘরের তাপমাত্রা কমানোর চেষ্টা করছেন ইউলিস। তবে গরম যদি আর কয়েকদিন এভাবে চলতে থাকে, তবে প্যারিস শহর বসবাসের অযোগ্য হয়ে উঠবে বলে আশঙ্কা এই তরুণের। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বেশ কিছুদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল প্যারিসে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পর শনিবার রাতে ফ্রান্সের রাজধানীতে দেখা মিলল বৃষ্টি। প্যারিসের রাস্তায় অনেক মানুষকেই বৃষ্টি ও বজ্রপাতের অপূর্ব দৃশ্য উপভোগ করতে দেখা যায়। গত কয়েকদিনে ফ্রান্সের তাপপ্রবাহ 80 বছরের রেকর্ড ছাড়িয়েছে। গত বুধবার প্যারিসে 40.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে শহরটির বেশিরভাগ বাড়িঘরে এসির ব্যবস্থা নেই। গরমে অতিষ্ঠ হয়ে অনেক মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলে ঠাঁই পায়নি।
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বুর্কিনা ফাসো। একসময় ফরাসি উপনিবেশ থাকা আফ্রিকার দেশটি ফ্রান্সের বিরুদ্ধে নব্য ঔপন্যাসিক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ আনে। দেশটির সরকারের দাবি, বুর্কিনা ফাসোকে অস্থিতিশীল করে রাখা সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিচ্ছে ফ্রান্স। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ম্যাক্রো সরকার। ফ্রান্সের সঙ্গে বুর্কিনা ফাসোর কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে প্যারিস। শনিবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুর্কিনা ফাসোর এই পদক্ষেপকে তারা বৈরী ও ভিত্তিহীন বলে মনে করছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়। ফ্রান্সের ভাষ্য, এই সিদ্ধান্ত বুর্কিনা ফাসোর বর্তমান কর্তৃপক্ষের ভুল নীতিগত অবস্থানের প্রতিফলন। পাশাপাশি দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ইউরোপের অন্যতম ক্ষমতাধর দেশটি। এর আগে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আলোচনায় আসে বুর্কিনা ফাসো। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কে তিক্ততা প্রকট আকার ধারণ করল। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বুর্কিনা ফাসো সরকার। বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তাদের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগ এনেছে দেশটি। বুর্কিনা ফাসোর যোগাযোগ মন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাউগো বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন তা এখন অনুপস্থিত। তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থলবেষ্টিত বুর্কিনা ফাসো বর্তমানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চল দখল করেছে। এই গোষ্ঠীগুলো মধ্যে রয়েছে আল কায়েদা সমর্থিত জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন এবং ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স। ফ্রান্সের বিরুদ্ধে নব্য ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ এনে এসব সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার দাবি করছে বুর্কিনা ফাসো। পশ্চিম আফ্রিকার দরিদ্র একটি দেশ বুর্কিনা ফাসো, যা পূর্বে ফরাসি আপার ভোল্টা নামে পরিচিত ছিল। 1896 সালে এই অঞ্চলটি দখল করে ফ্রান্স। এরপর 1960 সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। 1985 সালে দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ নৈতিক জাতির দেশ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসেলসের পার্লামেন্টে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণও দিতে যাচ্ছেন তিনি। সেশেলসে মোদীর এই সফরকে ভারত মহাসাগরীয় অঞ্চলে দিল্লির কৌশলগত অবস্থান জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলোর একটি সেশেলস। পশ্চিম ভারত মহাসাগরে 115টি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্রটি বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথগুলোর সংযোগস্থলে অবস্থিত। এবার সেশেলসের সাথে কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া দেশটির পার্লামেন্টেও প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ভারত মহাসাগর এখন পরাশক্তিগুলোর সামরিক ও কূটনৈতিক প্রতিযোগিতার প্রধান কেন্দ্র। বিশেষ করে এই অঞ্চলে চায়নার ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব, বন্দর অবকাঠামোতে বিনিয়োগ এবং নৌ তৎপরতা বৃদ্ধি নয়াদিল্লির জন্য চিন্তার কারণ। বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় সেশেলসের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নয়াদিল্লি। তবে চায়নার সাথে বড় অবকাঠামোগত প্রতিযোগিতায় না জড়িয়ে নিজেকে একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে তুলে ধরছে ভারত। সেশেলসের জলসীমায় 1.3 মিলিয়ন বর্গ কিলোমিটারের বিশাল অর্থনৈতিক অঞ্চলের সুরক্ষায় উপকূলীয় নজরদারির জন্য কোস্টাল সার্ভেইলেন্স রাডার সিস্টেম স্থাপন করেছে ভারত। এছাড়া দেশটির স্পেশাল ডিফেন্স ফোর্সের জন্য ডর্নিয়ার বিমান ও ফাস্ট পেট্রোল ভেসেলও সরবরাহ করেছে। 2015 সালে মোদির ঘোষিত সাগর নীতি এখন আরও বিস্তৃত হয়ে মহাসাগর তত্ত্বে রূপ নিয়েছে।
শুধু নৌ সহযোগিতা নয়, বরং জলবায়ু পরিবর্তন, ডিজিটাল অবকাঠামো এবং টেকসই উন্নয়নকে নিরাপত্তার সাথে যুক্ত করাই এর মূল লক্ষ্য। আর ভারত মহাসাগরের সেশেলসেই এই তত্ত্বের প্রথম প্রয়োগ করছে দিল্লি। এই দীর্ঘমেয়াদী কৌশলের মূল ভিত্তি হল সেশেলসের জাতীয় স্বার্থকে সম্মান জানানো, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং কারিগরি দক্ষতা ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়া। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সাধারণ মানুষের চলাচলের প্রতীক হয়ে ওঠে ভেসপা। সেই ভেসপার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী রোমে অনুষ্ঠিত হলো এক বিশাল শোভাযাত্রা। কলোসিয়াম সহ ঐতিহাসিক স্থাপনাগুলোর পাশ দিয়ে ছুটে চলে হাজার হাজার ভেসপা স্কুটার। রোমের ঐতিহাসিক সড়কে একের পর এক ভেসপা স্কুটারের বহর। ইতালির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ভেসপা শোভাযাত্রা। ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভেসপা প্রেমীরা জড়ো হন এই আয়োজনে। ১৯৪৬ সালে ইতালির পিয়াজিও কোম্পানির হাত ধরে যাত্রা শুরু করে ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বল্প মূল্য, সহজে ব্যবহারযোগ্যতা আর আকর্ষণীয় ডিজাইনের কারণে খুব দ্রুতই এটি ইতালির পুনর্জাগরণের প্রতীক হয়ে ওঠে। পরে চলচ্চিত্র, পর্যটন আর জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে ভেসপা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ভেসপার প্রতি আমাদের ভালোবাসা খুবই গভীর। সিনেমায় ভেসপা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। টেক্সাসে আমাদের ১৩টি ভেসপা রয়েছে। আমরা আমেরিকা থেকে আমাদের ক্লাসিক ভেসপা অল স্টেট নিয়ে এসেছি। প্রথমে এটি জার্মানিতে আনি, এরপর ভ্যানে করে অস্ট্রিয়ায় নিয়ে যাই। তারপর অস্ট্রিয়া থেকে ভেসপায় চড়ে প্রায় ১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোমে পৌঁছেছি। শুধু ইতালি নয়, ফিলিপিন্স, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসপা প্রেমীরা এসেছেন এই উৎসবে। অনেকের কাছেই সিনেমার পর্দায় দেখা ভেসপাই বাস্তব জীবনের স্বপ্নের বাহন। ১৯৭৪ সালের তৈরি ভেসপা এত বছর পরও কখনো আমাকে নিরাশ করেনি। এই ভেসপা নিয়েই আমরা তুর্কি, স্পেন ও পর্তুগাল ভ্রমণ করেছি। ইতালির বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোও ঘুরেছি। আমার কাছে এটি শুধু একটি স্কুটার নয়, বরং বিশ্বস্ত সঙ্গী। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে বিক্রি হচ্ছে ভেসপা। গত ৮ দশকে প্রায় ২ কোটি ভেসপা বিক্রি হয়েছে। ইতালি, ভিয়েতনাম ও ভারতে এখনও চলছে এর উৎপাদন। সময়ের সঙ্গে ডিজাইনে পরিবর্তন আসলেও ৮০ বছর পরও ভেসপা ধরে রেখেছে তার ঐতিহ্য ও অনন্য পরিচয়। সঙ্গীত ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।